অতিরিক্ত ঝালে চোখ লাল হয়ে গেছে মেঘের। চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। গোলাপি ঠোঁটদ্বয় লাল বর্ণ ধারণ করছে। প্রায় 5 মিনিট হয়ে গেছে, তবু আদ্রিয়ান এক মুহূর্তর জন্য ছাড়ে না মেঘের ঠোঁটের। নিজ শরীরে থাকা সমস্ত রাগ, হিংসা, জেদ সব উবড়ে দেয় তার ঠোঁটের ওপর। সোফায় বসা অবস্থায় ফারহানের প্রশংসায় মেঘের কাল হয়, কিন্তু আর এই অসহ্য অত্যাচার সহ্য করা সম্ভব হচ্ছে না মেঘের। একবার ঠোঁট ফাঁক করে নিঃশ্বাস ছাড়ার সুযোগ অবধি দেয়নি আদ্রিয়ান। মেঘের দম বন্ধ হয়ে যাচ্ছে। তার ডান হাত দিয়ে জোরে কাঁধে ধাক্কা দিতে থাকে মেঘ, কিন্তু আদ্রিয়ান শুনল না। মেঘ তার হাত দিয়ে বা বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে বোঝানোর চেষ্টা করে নিঃশ্বাস ছাড়তে পারছে না সে। করুণ চোখে অনুরোধ করে তার উষ্ঠদরই ওপর এমন অত্যাচার বন্ধ করতে, কিন্তু সম্ভব হয় না। মেঘের কোনো অনুরোধ ধাক্কা আদ্রিয়ানের কানে পৌঁছায় না। ধীরে ধীরে যেন আদ্রিয়ানে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। বাধ্য হয়ে মেঘ তার ঠোঁটের ভাঁজে থাকা আদ্রিয়ানের ঠোঁটে কামড় বসায়। আহ করে উঠে দূরে সরে যায় আদ্রিয়ান, ওষ্ঠদ্বয় ছাড়া পেয়ে যেন দম ফিরে পায় সে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। আর কিছুক্ষণ যদি এমন অবস্থায় থাকতো, তবে হয়তো দম আটকে মারা যেত। মেঘের এমন অবস্থা দেখে দূরে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ান মিটমিট করে হাসে। তার ঠোঁটে প্রতিশোধময় হাসি ঝুলছে, কিন্তু মেঘ বেশ জোরে কামড় বসায় ঠোঁটে। অষ্টপুট কেটে দাঁত, রক্তের মৃদু মৃদু কণা বাহির হয়ে আসে। বৃদ্ধ আঙ্গুল দিয়ে ওষ্ঠে থাকা রক্ত মুছে নেয়। জালে মেঘের সারা শরীর জ্বলে ওঠে, জিহ্বা পুড়ে ছাই হয়ে যাবে এমন অবস্থা। মেঘ শুধু জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে আর জাল কমানোর জন্য মুখে হাত দিয়ে বাতাস করে। পাশে থাকা টেবিল থেকে পানি এগিয়ে দেয় আদ্রিয়ান আর প্রতিশোধময় কণ্ঠে বলে, পানি খেয়ে নাও মেঘ। রাগে দাঁত কটমট করে তাকায় মেঘ জালে, আর রাগে তার শরীর আগুনের ন্যায় জ্বলে ওঠে। চোখ গরম করে তাকায় সে, কিন্তু মুখের জালের কারণে তার রাগ দীর্ঘক্ষণ হয় না। বাধ্য হয়ে আদ্রিয়ানের হাত থেকে দ্রুত পানি নেয় সে। এরপর ডক ডক করে গ্লাসের সম্পূর্ণ পানি খেয়ে নেয়। জাল যেন তবুও কমে না। দ্রুত ছুটে যায় রান্নাঘরে থাকা টিউব কলের দিকে। টিউব কল ছেড়ে পানি পান করতে থাকে। যতক্ষণ না তার ঠোঁটের জাল কমছে, আদ্রিয়ান সব দেখে শুধু মিট মিট করে হাসছে। তৃষ্ণা আর জাল না মিটাপ অবধি অফুরন্ত পানি পান করতে থাকে। প্রায় 5 মিনিট পর পানি খাওয়া শেষ করে টেবিলের সাথে পিঠ ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে। আদ্রিয়ান এগিয়ে আসে মেঘের কাছে। এরপর দুষ্টু হাসি দিয়ে বলে, জাল কি বেশি হয়ে গেছে মেঘ? আর একটু পানি খাবে? মুখের জাল আর আদ্রিয়ানের কথায় যেন মেঘের রাগ সপ্তম আসমানে পৌঁছে যায়। রাগী মুচড়ি নিয়ে এগিয়ে এসে শক্ত করে আদ্রিয়ানের শার্টের কলার চেপে ধরে বলে ওঠে, কী সমস্যা আপনার আদ্রিয়ান? এমন ঝাল কেন খাওয়ালেন? ফারহান চৌধুরীর প্রশংসা করেছি বলে প্রতিশোধ নিলেন? আরেকটু হলে আমার দম বন্ধ হয়ে যেত। কাঁধে থাকা মেঘের হাত নিজ শরীরের সাথে চেপে ধরে আদ্রিয়ান। কপালে বাবলিসীনভাবে পড়ে থাকা ছোট ছোট চুল কানের পিঠে গুজে দিয়ে জোরালো কণ্ঠে বলে ওঠে, যে মুখে আমি ছাড়া অন্য কোনো পুরুষের নাম অবধি উচ্চারণ হবে, ওই মুখ আমি জালে না বরং আগুন দিয়ে পুড়িয়ে দিব। সকাল থেকে জিয়ার সাথে আদ্রিয়ান যে এত ভালো ব্যবহার করছিল, তার যত্ন করছিল, তাকিদ ছিল, তবে শুধু মেঘের ওপর সকল নিষিদ্ধ থাকবে। নিজে বউ থাকা অবস্থায় অন্য নারীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে, অথচ মেঘ রাগের বশে ফারহানের নাম নেওয়া দোষের হয়ে গেছে।
মেঘ বলে, ওহ রিয়েলি আদ্রিয়ান? তবে এতক্ষণ জিয়ার সাথে কি করছিলেন আপনি? ও কেয়ার করলেন, প্রায় একসাথে গল্প করলেন, তার শাস্তি কে দিবে? আজ হঠাৎ করে জিয়ার প্রতি এত ভালোবাসা উদয় কেন হলো আপনার? মেঘের শরীরে এখন অনেক রাগ, যা বুঝলো আদ্রিয়ান। হাত বাড়িয়ে কাঁধ ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় মেঘকে। মেঘও কিছুটা শান্ত হয়ে যায়, আদ্রিয়ানের বুকের মধ্যে লেপ্টে যায়। আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দেয় আদ্রিয়ান। জিয়ার সাথে ভালো ব্যবহার করলে মেঘ কষ্ট পাবে বা হিংসা করবে, তা আদ্রিয়ান জানে, কিন্তু সে বাধ্য। এই জিয়ার মতো সাইকো মহিলার কর্মকাণ্ড সে জানে। যদি একবার জিয়া তাদের দুজনের বিয়ের সত্যি জানতে পারে, তবে সর্বনাশ হয়ে যাবে। এখন রাগে জেদে মেঘকে খুন অবধি করে ফেলতে পারে। মেঘের পড়াশোনার ক্ষতি সে করতে চায় না, কিন্তু আর কতদিন জিয়াকে সহ্য করবে সে? আজ না হয় কাল জিয়া সত্যি অবশ্যই জানবে। খুব শীঘ্রই এর কোনো ব্যবস্থা করতে হবে। আদ্রিয়ান ধীর শান্ত কণ্ঠে বলে ওঠে, মেঘ, তুমি আমার বউ। এই পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া আর কোনো নারীর প্রতি আমি যত্নশীল নই, কিন্তু আমার জীবনে জিয়া একটা ঝামেলা। ওর প্রতিটা কথাই, আচরণে আমার বিরক্ত লাগে, কিন্তু আমি চাই না ওর জন্য তোমার কোনো ক্ষতি হোক। আদ্রিয়ানের কথার মাঝেই মেঘ প্রশ্ন করে ওঠে, জিয়া কি ক্ষতি করবে আমায়? ওর কি আমায় খুন করে ফেলবে? আদ্রিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, জিয়ার মতো সাইকো মহিলার দ্বারা খুন করা অসম্ভব নয়। ওর খুবই সাংঘাতিক একজন মেঘ। জিয়া প্রায় অনেক বছর ধরে আমাকে পছন্দ করে। যখন আমি হাসপাতালে ইন্টার্নিং করতাম তখন থেকে জিয়া আমার প্রতি প্রচুর পজিটিভ। জিয়া যদি একবার জানতে পারে তুমি আমার বিবাহিত বউ, ও কিন্তু তোমার ছেড়ে দেবে, যে কোনো মূল্যে তোমায় শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া তুমি যে কলেজে পড়ো তার প্রিন্সিপাল ইরফান সাহেব, তাই যদি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কলেজ থেকে বহিষ্কার করে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। আদ্রিয়ানের সব কথা বেশ মনোযোগ সহকারে শুনে মেঘ। জিয়া যে সাইকো তা সে সুইসাইড করার ঘটনা শুনে বুঝতে পারছিল, তবে আজ জিয়ার কথাবার্তা শুনে এমন মনে হয়নি। সত্যি আদ্রিয়ানের কথা মিথ্যা নয়, কিন্তু কতদিন জিয়ার থেকে লুকিয়ে রাখবে তাদের বিয়ের ঘটনা? মেঘ বলে, আদ্রিয়ান, কতদিন জিয়ার থেকে লুকিয়ে রাখবেন এইসব সত্যি? সত্যি একদিন না একদিন প্রকাশ অবশ্যই পাবে। আমি জানি। এই জন্য খুব দ্রুত জিয়ার কোনো ব্যবস্থা করতে হবে। মামার সাথে খুব শীঘ্রই আমি কথা বলবো। ইরফান স্যারের সাথেও। আদ্রিয়ানের বুক থেকে মেঘ মাথা তুলে সন্দেহবোধ দৃষ্টি নিয়ে প্রশ্ন করে, তবে কি এতদিন আপনি জিয়ার যত্ন করবেন? মেঘের কথা শুনে আদ্রিয়ান ঠোঁট টিপে হাসে, এরপর বলে, কেন মেঘ, তুমি কি জেলাস? মেঘ দুষ্টু হাসি দিয়ে বলে, ফারহানের কথা শুনে কি আপনি জেলাস? মেঘের কথা শুনে আদ্রিয়ান শাসিত কণ্ঠে বলে ওঠে, তুমি পুনরায় ওই ফারহানের নাম নিলে মেঘ? সাহস কত বড় তোমার! তবে আপনিও আর কখনোই জিয়ার যত্ন করবেন না। ওর থেকে 2 হাত না 10 হাত দূরে থাকবেন, আর না হলে এই দুনিয়ায় মধ্যে থাকবেন না। আদ্রিয়ান মিষ্টি হাসি দিয়ে ভয় পাওয়ার অভিনয় করে বলে ওঠে, সরি বউ, ভয় পাইছি। তারপর তারা দুইজন একসাথে হেসে ওঠে, একে অন্যকে জড়িয়ে ধরে বেশ দীর্ঘক্ষণ। দুপুর 12টা। রুমে বসে ল্যাপটপে কাজ করছে আদ্রিয়ান। রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করছে মেঘ। আজ ছুটির দিন, বাসার কাজ করার পরিকল্পনা ছিল মেঘের, কিন্তু জিয়া এসেছে মেহমান হয়ে, তাই দুপুরে খাবার রান্না আয়োজন ভালো করে করতে হবে। রান্নাঘরে রান্নার সময় জিয়া আসে, দরজা দিয়ে ভেতরে ঢুকে এগিয়ে এসে
মিষ্টি হাসি দিয়ে বলে, মেঘ, কি করছো তুমি? দুপুরে রান্নার আয়োজন করছি। ছুরি দিয়ে সবজি কুটি কুটি করে পাত্রে রাখছে। জিয়া টেবিলের সাথে শৈল মিশিয়ে বলে উঠে, আচ্ছা মেঘ, তুমি কি আজ খেয়াল করেছো আদ্রিয়ান আমার সাথে ভালো ব্যবহার করছে? তোমার কি মনে হয় আদ্রিয়ান কি আমার প্রেমে পড়েছে? জিয়ার কথা শুনে তরকারি কাটা অবস্থায় মেঘের হাত থেকে থেমে যায়। যদিও সে জানে আদ্রিয়ান শুধুমাত্র তাকে ভালোবাসে, জিয়ার প্রতি তার কোনো অনুভূতি নাই। তার প্রেমে পড়বে আদ্রিয়ান অসম্ভব, কিন্তু তবুও মেঘের কষ্ট হয় এমন কথা শুনে। মেঘ শান্ত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। জিয়ার আবার পুনরায় প্রশ্ন করে উঠে, মেঘ বলো না, আদ্রিয়ান কি সত্যি আমায় ভালোবাসে? মেঘ শান্ত গলায় ছোট কথায় জবাব দেয় হয়তো। জিয়া মেঘের উত্তর শুনে মৃদু হেসে বলে ওঠে, কিন্তু আমার মনে হয় আদ্রিয়ান আমায় ভালোবাসে। ধীরে ধীরে ও আমার প্রেমে পড়ে যাচ্ছে। জিয়ার কথা শুনে মেঘের বেশ রাগ হয়, শরীরটা জ্বলে ওঠে। রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে। মেঘ পিছনে ঘাড় ঘুরিয়ে বলে ওঠে, জিয়া ম্যাম, একবারও কি আদ্রিয়ান তোমায় ভালোবাসি বলেছে? অতিরিক্ত কেন বুঝ তুমি? একজনের সাথে ভালো ব্যবহার করা মানে কি তার প্রেমে পড়ে যাওয়া? মেঘের এমন কথা শুনে জিয়া অবাক হয়ে যায়। হঠাৎ এমন রেগে কেন গিয়েছে সে? জিয়া বলে, মেঘ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি শুধু তোমায় আমার মনের কথা বলছিলাম। মেঘ শান্ত হয়ে যায়। তার রাগ দেখে হয়তো জিয়া সন্দেহ করতে পারে। মেঘ শান্ত হয়ে যায়। জিয়া বলে, মেঘ, আদ্রিয়ান কি করলে আমার প্রেম পড়বে? তুমি কিছু টিপস দাও না, পুরুষরা কি করলে খুশি হয়? জিয়ার কথা শুনে মেঘের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। তার মাথায় দ্রুত দুষ্টি বুদ্ধি চলে আসে। এই সুযোগ, জিয়াকে শিক্ষা দেওয়ার খুব শখ, তাই না? মেঘের স্বামীকে কেড়ে নেওয়ার শাস্তি তো তাকে অবশ্যই দিবে। উকিলের রুমে মুখ গম্ভীর করে বসে আছেন জামান সাহেব। তার সামনে উকিল সাহেব কাগজের ওপর মুখ গুজে খুঁটিয়ে খুঁটিয়ে বসে চেক করছে। প্রায় 5 মিনিট পর উকিল কাগজ সম্পূর্ণ চেক করে এগিয়ে দেয় জামান সাহেবের কাছে। এরপর হাসি মুখে বলে, জামান সাহেব, আপনার ডিভোর্স পেপার রেডি। উকিলের কথা শুনে জামান সাহেব হাত এগিয়ে দিয়ে ডিভোর্স পেপার গ্রহণ করেন। পেপার স্পষ্ট 2টা নাম ফুটে ওঠে, আদ্রিয়ান রেদওয়ান আর মালিহা জান্নাত মেঘ। ডিভোর্স পেপার জামান সাহেব শরীর ছেড়ে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। উকিল জামান সাহেবের সব অঙ্গভঙ্গি খেয়াল করে এরপর বলে, জামান সাহেব, আপনি কি সত্যি শিওর ডিভোর্স পেপারের বিষয়ে আদ্রিয়ান আপনার ছেলে? বাবা হয়ে ছেলে সংসার ভাঙার সিদ্ধান্ত কেন নিলেন? জামান সাহেব চেয়ারে বসা থাকা অবস্থায় বলে ওঠে, উকিল সাহেব, আপনি তো সব জানেন। বাবা হয়ে ছেলের সংসার ভাঙতে আমি চাইনি, কিন্তু আমার ওই কুলাঙ্গার ছেলে বাধ্য করেছে। ওর কাছে বিয়েটা কোনো মজা। একবার বউকে রেখে নিজের কেরিয়ারের জন্য আমেরিকায় চলে যাবে, আবার 9 বছর পর ওই বউয়ের সাথে সংসার করতে চাইবে। উকিল সাহেব বেশ দীর্ঘদিন ধরে জামান সাহেবের সাথে কাজ করে, তাই উনি সব জানেন। উকিল বলে, জামান সাহেব, আমি সব জানি, কিন্তু এখন আদ্রিয়ান যদি চায় তবে সংসার করবে। তবে অসুবিধা কি? অসুবিধা আছে উকিল, মেঘ এতিম একটা মেয়ে। ছোটবেলা থেকে ওর অনেক অত্যাচার কষ্ট সহ্য করেছে। আমার মৃত বন্ধু বেঁচে থাকলে হয়তো আমার ছেলের মতো এমন কুলঙ্গারকে তার মেয়ের জন্য বেছে নিত না। উকিল সাহেব বলে, আপনি কি সত্যি মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স করিয়ে দেবেন? জামান সাহেব চেয়ার থেকে উঠে ডিভোর্স পেপার হাতে নিয়ে মৃদু হেসে উঠে, ডিভোর্স না হলেও শাস্তি অবশ্যই হবে। জামান সাহেব কথাটা বলে উকিলের রুম থেকে বের হয়ে যায়।
দরজা দিয়ে বাইরে বের হয়ে অনি পকেট থেকে ফোন বের করে তার প্রিয়কে কল করে বলে, আমার পরিবারের সকলের জন্য বিমানের টিকিট বুক করো। আগামী 7 দিনের মধ্যে আমরা আমেরিকায় যাব। অপর পাশ থেকে একজন বলে ওঠে, ওকে স্যার। গল্প তোমার নামে নীলছে তারা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।